আসসালামু আলাইকুম, আমি মিলন স্যার বলছি, প্রভাষক রসায়ন বিভাগ, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর কিশোরগঞ্জ, এক্স প্রভাষক ক্যামব্রেন কলেজ, ঢাকা। আমি আজকের অনলাইন ক্লাসের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরবর্তীতে ক্লাসটি রিভিউ করে দেখবে তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা ও প্রাণডালা অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন থেকে। আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে পারমাণবিক বর্ণালী সম্পর্কিত লাইমেন সিরিজ, অর্থাৎ বোর তথ্যের উপর ভিত্তি করে হাইড্রোজেন বর্ণালী সিরিজ তথা লাইমেন সিরিজ আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নেই যে লাইমেন সিরিজ কী। স্বাভাবিকভাবে হাইড্রোজেন পাওয়ানোর ক্ষেত্রে আসলে এই বর্ণালী সিরিজগুলো আবিষ্কার হয়, কিন্তু পরবর্তীকালে আমরা অন্যান্য মৌলের ক্ষেত্রেও তার প্রয়োগ দেখি। তো আমরা দেখি এই বর্ণালী লাইমেন সিরিজ কী। আমরা জানি কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি প্রথম কক্ষপথে ফিরে আসে তখন এই বিকিরিত শক্তি তরঙ্গ সমূহ থেকে বর্ণালীর যে সিরিজ পাওয়া যায় তাকে বলে বর্ণালীর লাইমেন সিরিজ। তো প্রিয় শিক্ষিতরা, তোমরা খেয়াল করো, আমরা তো স্বাভাবিকভাবে জানি যে আমরা কোনো পরমাণুর ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তি তরঙ্গকে কোনো প্রিজমে চালনা করলে বর্ণালীর যে রঙিন রেখা পাই আমরা তাকে বলি বর্ণালী। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তির তরঙ্গকে প্রিজমে চালনা করলে পিছনে রাখা পর্দায় কালো ব্যান্ডের উপর রঙিন রেখা পাওয়া যায়, যাদেরকে আমরা পারমাণবিক বর্ণালী তথা হাইড্রোজেন বর্ণালী বলি। নিশ্চয়ই আমরা সেটা বর্ণালী সম্পর্কিত ক্লাস যেটা পর্ব 1 সেখানে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা এই পর্ব 2 তার সিরিজ আলোচনা করব। উল্লেখ্য, এই সিরিজগুলি শুধু বিকিরণ সিরিজ নামে পরিচিত, কারণ বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে আসলে এই সিরিজগুলোর ব্যাখ্যা হয়। যেমন ধরো যে কেন্দ্রে একটি প্রোটন আছে, এটা হচ্ছে একটি যেমন ধরো এই পরমাণু কেন্দ্রে একটি প্রোটন আছে, সুতরাং এটা একটা হাইড্রোজেন পরমাণু। তো তার যে ইলেকট্রন সেটা বিভিন্ন কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে কি করতে পারে, নিচের কক্ষপথগুলোতে ফিরে আসতে পারে। যেমন ইলেকট্রন যদি 2 থেকে 1-এ আসে, আবার 3 থেকেও 1-এ আসতে পারে, 4 থেকেও 1-এ আবার আসতে পারে, 5 থেকেও 1-এ আসতে পারে। খেয়াল করো, বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে প্রথম কক্ষে ফিরে আসছে। তা আমরা এই কক্ষপথটাকে ধরতেছি n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, n = 6, এরকম বিভিন্ন কক্ষপথ। তো আমরা কিন্তু শুধু বিকিরণটা নিয়ে কথা বলতেছি, যে কোনো পরমাণুর, বিশেষ করে আমরা হাইড্রোজেন পরমাণু নিলাম, তার ইলেকট্রন 2 থেকে 1-এ আসলো। খেয়াল কর, ইলেকট্রন যদি 2 নং কক্ষপথ থেকে 1 নং কক্ষে ফিরে আসে, তাহলে সেই বিকিরণ থেকে নিশ্চয়ই একটা বর্ণালী পাওয়া যাবে। সাপোজ এই বিকিরণটাকে যদি আমি প্রিজমের ভিতর দিয়ে চালনা করি, তাহলে কিন্তু আমি পিছনে রাখা পর্দায় কতগুলি রঙিন রেখা পেয়ে যাব। যেহেতু সেগুলো বিকিরণ থেকে আমরা কালারফুল রেখা পাই। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন 2 থেকে 1-এ আসলো, এই যে বিকিরণ এর তরঙ্গ, তাকে আমি প্রিজমে চালাইলে একটা বর্ণালী পাবো। আবার 3 থেকে যদি 1-এ আসে, সেই বিকিরণ থেকে একটা বর্ণালী পাবো। তো এভাবে 4 থেকে যদি 1-এ আসে, একইভাবে সেই বিকিরণ থেকে আবার বর্ণালী পাবো। 5 থেকে 1-এ আসলে একইভাবে সেই বিকিরণ থেকে আবার বর্ণালী পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা বিকিরণ থেকে আমি এক ধরনের বর্ণালী পাচ্ছি। এই সবগুলো বর্ণালীকে একসাথে বলা হচ্ছে বর্ণালীর সিরিজ। তো সিরিজ বলতে আমরা কিন্তু একটা গুচ্ছ বুঝি। যেমন ক্রিকেটে আমরা বলি ওয়ানডে সিরিজ, যেমন 3 ম্যাচ ওয়ানডে একটা সিরিজ হয়, 5 ম্যাচ ওয়ানডে সিরিজ, T20 সিরিজ, এরকম বলে, মানে অনেকগুলো খেলা একসাথে সিরিজ হয়। তো একইভাবে অনেকগুলো বর্ণালীকে আমরা একসাথে কি বলি, বর্ণালীর সিরিজ বলি। তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি বিভিন্ন কক্ষপথ থেকে 1 নং-এ আসে বা অন্য মৌলের ক্ষেত্রেও হতে পারে, তখন ওই বিকিরণগুলি থেকে বর্ণালীর যে সিরিজ পাওয়া যাবে এভাবে, তাকে আমরা বলি বর্ণালীর লাইমেন সিরিজ। তাহলে এখানে আরেকটা বিষয় তোমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা জানি বোরের মত অনুসারে ইলেকট্রন যে শক্তিটা শোষণ বা বিকিরণ করে সেটা তার কম্পাঙ্কের সমানুপাতিক এবং তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। নিশ্চয়ই আমি তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে এর ব্যাখ্যা দিছি। অর্থাৎ এটাই হচ্ছে বোর তথ্য, যে ইলেকট্রন যে শক্তিটা শোষণ করে সেটা তার বা বিকিরণ করে সেটা তার কম্পাঙ্কের সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে বোঝা যায় ইলেকট্রন যে শক্তি শোষণ বা বিকিরণ করে সেটা তরঙ্গ আকারে করে, এবং তার সাথে এনার্জির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা কি দেখতে পাই,
যে যে বিকিরণের শক্তি কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বা যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি। তাহলে তুমি খেয়াল করো, ইলেকট্রন যদি 2 থেকে 1-এ আসে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তার শক্তি বেশি হবে। আবার 5 থেকে যদি 1-এ আসে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তাহলে শক্তি কম। এই শক্তির ডিফারেন্সের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম বর্ণালী পেয়ে থাকি। তাহলে হাইড্রোজেন পরমাণুর বা কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে 1 নং কক্ষে ফিরে আসলে সেই বিকিরিত শক্তির তরঙ্গসমূহ থেকে বর্ণালীর যে সিরিজ পাওয়া যায় তাকে আমরা বলি বর্ণালীর লাইম্যান সিরিজ। এই লাইম্যান সিরিজের বিজ্ঞানী লাইম্যানের মতে অন্যতম কন্ডিশন হচ্ছে যে বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন 1 নং কক্ষে ফিরে আসবে। এজন্য লাইম্যান 1 নং কক্ষপথকে ধরে নিছে N1, অর্থাৎ N1 সমান 1 এবং N2 সমান 2, 3, 4, 5, 6 ... অর্থাৎ লাইম্যানের মতে ইলেকট্রন যদি 2 নং থেকে 1 নং কক্ষে ফিরে আসে তাহলে এই বিকিরণ থেকে একটা বর্ণালী পাওয়া যাবে। আবার 3 থেকে 1-এ আসে এর জন্য আরেকটা বর্ণালী পাওয়া যাবে। 4 থেকে 1-এ, এভাবে বিভিন্ন কক্ষপথ থেকে যদি 1-এ ফিরে আসে তাহলে আমরা বিভিন্ন বর্ণালী পাবো, যেটাকে বলা হবে বর্ণালীর লাইম্যান সিরিজ। উল্লেখ্য, ইলেকট্রন যদি 2 থেকে 1-এ আসে তখন সেটাকে আমরা বলবো লাইম্যান সিরিজের প্রথম রেখার বিকিরণ। যদি 3 থেকে 1-এ আসে তাহলে আমরা বলবো লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার বিকিরণ। তোমাকে যদি বলে লাইম্যান সিরিজের প্রথম রেখার বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিন্তু অটোমেটিক তোমাকে N1 সমান 1, N2 সমান 2 ধরতে হবে। প্রথম রেখা মানে এইটা, দ্বিতীয় রেখা মানে 3 থেকে 1-এ আসবে। এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি বিজ্ঞানী বোরের মতে ইলেকট্রন যে শক্তি শোষণ বা বিকিরণ করে সেটা তরঙ্গ আকারে করে, ঠিক এই কারণেই ওই তরঙ্গ দিয়ে আমরা বর্ণালীগুলো পাইলাম। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, বিজ্ঞানী লাইম্যানের মতে যদি আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করি তাহলে এই যে বিকিরণগুলো আমরা পাচ্ছি এই প্রত্যেকটা বিকিরণের তো নিশ্চয়ই একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করি তাহলে আমরা কত পাব? হাইড্রোজেন পরমাণুর জন্য H পরমাণুর জন্য এই সিরিজে বা লাইম্যান সিরিজে ইউভি অঞ্চলের বিকিরণ পাওয়া যায়। তোমরা এটা নোট করে নিতে পারো। অর্থাৎ ল্যামডা ইউভি নিশ্চয়ই আমরা জানি ইউভি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। খেয়াল করো, ইলেকট্রন যদি বিভিন্ন কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে 1 নং কক্ষে ফিরে আসে তাহলে বিকিরিত শক্তির যে তরঙ্গ সেগুলো থেকে আমরা বর্ণালীর যে সিরিজ পাবো তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজের জন্য N1 সমান 1, N2 সমান 2, 3, 4, 5, 6 এবং যদি আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করি তাহলে ওই বিভিন্ন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হবে ইউভি অঞ্চলের, যা তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 10 থেকে 380 ন্যানোমিটার। নোট হচ্ছে, অন্য মৌলের ক্ষেত্রে আমরা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য পাবো, কিন্তু সেটা যে ইউভি অঞ্চলে থাকবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু হাইড্রোজেনের জন্য এর মধ্যেই থাকবে, এটা লাইম্যান পরীক্ষামূলকভাবেই প্রমাণ করে। আর এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা রিজের সূত্রের হেল্প নিতে পারি। রিজের সূত্রের সাহায্যে আমরা নির্দিষ্টভাবে অঙ্ক করে বের করতে পারি যে কোন কক্ষ থেকে ইলেকট্রন 1 নংয়ে আসলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। তো আমরা চলো রিজের সূত্রের সাথে একটু পরিচিত হই। রিজের সূত্রটা হচ্ছে, অর্থাৎ ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে রিজের সূত্র হতে আমরা পাই 1/λ সমান r z স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে কোনটা কি আমাদেরকে একটু পরিচিত হতে হবে। এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে রিডবার ধ্রুবক, যার মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। রিডবার্গের টেলিফোন নাম্বার মনে রাখতে পারো। আর জেড হচ্ছে মৌলের
পারমাণবিক সংখ্যা, অর্থাৎ তুমি যে মৌল নিয়ে কাজ করবা তারই পারমাণবিক সংখ্যা হবে। আর N1 সমান তো লাইমিন সিরিজে 1 নির্দিষ্ট, আর N2 তুমি যে কোনো একটা মান নিয়ে কাজ করতে পারো, 2 3 4 5 6 যে কোনো একটা নিয়ে তোমরা কাজ করতে পারো। সাপোজ আমি এখানে 2 নিলাম, তার মানে ইলেকট্রন 2 নং কক্ষপথ থেকে 1 নংয়ে আসবে। যেহেতু এটা বিকিরণ সিরিজ, এই বিকিরণ সিরিজের ক্ষেত্রে আমরা কি পাই যে N1 সমান আমাদের নিতে হবে 1 এবং N2 সমান আমরা যে কোনো একটা মান নিয়ে কাজ করতে পারি। কেমন? যদি আমরা এখানে N1 সমান 1 নেই আর N2 সমান 2 নেই, তাহলে এর মানে হচ্ছে ইলেকট্রন 2 নং কক্ষপথ থেকে কি করবে, 1 নং কক্ষে ফিরে আসবে এবং সেই বিকিরণটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এক্স্যাক্টলি সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। যেহেতু আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করতেছি, এই জন্য আমাদের এই পারমাণবিক যে সংখ্যা, এই পারমাণবিক সংখ্যার মান হবে কত? নিশ্চয়ই 1। কেন? এটা হাইড্রোজেন পরমাণু নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে এই মানগুলো এখানে সেট করি তাহলে কি হয়, 1/λ সমান 109678 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 ভাগ 1 স্কোয়ার মাইনাস 1 ভাগ 2 স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে হয়তো আমি একটা আনুমানিক মান লিখতেছি, তোমরা হয়তো ক্যালকুলেটারে অ্যাকুরেট হিসাব পরে করে নিতে পারো। আমি লিখতেছি 822.58 পার সেন্টিমিটার। তো এখানে খেয়াল করো এই 1/λ যে একক সেটা আসবে কত? পার সেন্টিমিটার। কেন? কারণ এই যে রাশিগুলো সেখানে কিন্তু রিডবার্গ ধ্রুবকের একক ছিল পার সেন্টিমিটার, N1 N2 বা জেডের কোনো একক ছিল না। তো যে কারণে আমাদের টোটালটার একক কিন্তু পার সেন্টিমিটারেই হলো। তো আমরা এখানে যে মানটা পাইলাম সেই মানটা কিন্তু 1/λ মান। তো আমাদের বের করতে হবে কি? শুধু ল্যামডা। তাহলে এই মানটাকে আমাদের উল্টিয়ে নিতে হবে। কীভাবে উল্টাবো একটু খেয়াল করো। আমরা এখান থেকে লিখতে পারি, বা শুধু ল্যামডা যদি লিখি তাহলে লিখতে হবে 1 ভাগ 822.58। এখন কিন্তু একক উল্টে গেল, ওই যে পার সেন্টিমিটার থেকে সেন্টিমিটার। খেয়াল করো, পার সেন্টিমিটার মানে 1/সেন্টিমিটার, এটা উপরে উঠলে সেন্টিমিটার। এটাকে যদি ভাগ করে তাহলে এরকম একটা মান আসতে পারে 1.21 10⁻⁵ সেন্টিমিটার। আমি আনুমানিক লিখলাম, তোমরা পরবর্তীতে অ্যাকুরেট হিসাব করে মানগুলো বের করতে পারো। আমাদের আসলে সিস্টেমটার সাথে পরিচিত হওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। অঙ্কটা কীভাবে করতে হবে আমরা সেই সিস্টেমটা জাস্ট ফলো করব, আর রেজাল্ট ক্যালকুলেশন করলে তো একটা মান আসবে। আমি অনেক সময় মজা করে বলি যে একটা অঙ্কের যদি কয়েকটা রেজাল্ট না আসে এটাগুলো অঙ্ক হলো, যার ক্যালকুলেটর যত দামি হবে তার মান তত বেশি আসবে। যদিও এটা ফান করে বললাম, কিন্তু মূল বিষয়টা হচ্ছে তোমার অঙ্কের সিস্টেম ফলো করতে হবে। ঠিক আছে? তো হিসাবে তোমার হয়তো দশমিকের পরে মান একটু এদিক সেদিক হতেই পারে, এই জন্য বললাম ভিন্ন রেজাল্ট হতে পারে। তাহলে এই যে মানটা পাইলাম, এটা কিন্তু হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন 2 নং কক্ষপথ থেকে 1 নং কক্ষে ফিরে আসলে সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এটি হতে পারে। তো আমরা যদি সেন্টিমিটার এককে না রেখে অন্য এককে তাকে নিতে পারি, যেমন আমরা বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইউভি অঞ্চলে তরঙ্গ পাওয়া যায়। তো ইউভি অঞ্চলের যে মানটা আমরা লিখছিলাম 10 থেকে 380, সেটা কী ছিল? ন্যানোমিটার। তাহলে আমরা সেন্টিমিটারকে যদি ন্যানোমিটারে রূপান্তর করি তাহলেই কিন্তু আমরা সেই মানটা কি পেতে পারি। তাহলে খেয়াল করো, আমরা এই সেন্টিমিটারকে অন্য অন্য এককে রূপান্তর করতেছি। সেন্টিমিটারকে যদি আমরা মিটার নিতে চাই, আমি তোমাদেরকে এখানে একটা ছোট নোট দিতে চাই। একক চেঞ্জের ক্ষেত্রে একক পরিবর্তন তোমাকে মনে রাখতে হবে, ছোট একক থেকে যদি আমরা বড় এককে যেতে চাই তাহলে আমাদেরকে কাজটা করতে হবে ভাগ। আর যদি আমি বড় একক থেকে ছোট এককে যাই তাহলে আমাকে কাজটা করতে হবে গুণ। এটা কিন্তু খুবই একটা চমৎকার টেকনিক, একক চেঞ্জের জন্য আমি মনে করি অত্যন্ত উপযুক্ত অ্যান্টিবায়োটিক, যেটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে একক চেঞ্জের ক্ষেত্রে। তাহলে মোট কথা হচ্ছে, আমরা যদি ছোট একক থেকে বড় এককে যেতে চাই তাহলে আমাদের সবসময় কী করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে? তাদের মধ্যে যে সম্পর্ক। আর যদি আমরা বড় থেকে ছোটোতে যেতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আসো আমরা সেন্টিমিটার এবং
মিটারের সম্পর্কটা একটু দেখি। তো আমরা জানি হোয়াট ইজ দ্য রিয়েল রিলেশন বিটুইন মিটার অ্যান্ড সেন্টিমিটার। উই নো ইট ইজ 100 সেন্টিমিটার ইকুয়াল 1 মিটার। তাহলে এই রিলেশন থেকে আমরা কি জানতে পাই যে 100 সেন্টিমিটারে কি 1 মিটার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সেন্টিমিটার বড় না মিটার বড়। যেহেতু সেন্টিমিটারে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমরা বলতে পারি যে সেন্টিমিটার হচ্ছে ছোটো একক আর মিটার হচ্ছে বড় একক, কারণ সে একাই 100 জনের সমান। আমরা অনেক সময় বলি না একাই 100, তো মিটার তো একাই 100, অর্থাৎ 100 সেন্টিমিটারের সমান। তাহলে আমি যদি সেন্টিমিটারকে মিটারে নিতে চাই, তার মানে কি আমার ছোট থেকে বড়তে যেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ ছোট একক থেকে বড় এককে গেলে সবসময় কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগটা আমি এখানে কত দিয়ে করব? এদের মধ্যে সম্পর্ক 100, এই জন্য আমি 100 দিয়েই ভাগ করব। ঠিক এর উল্টো হচ্ছে মিটারকে সেন্টিমিটারে নিলে কী করতাম? আমি 100 দ্বারা গুণ করতাম। তাহলে দেখো, যেহেতু সেন্টিমিটার ছোটো একক, এই ছোটো থেকে যদি আমি বড়তে যেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এই মানটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে 2 ঘর বেড়ে গেল। এই তারপরে যদি আমি মিটারকে ন্যানোমিটার নিতে চাই, আমরা জানি যে 10⁹ ন্যানোমিটার ইকুয়াল 1 মিটার। খেয়াল করো, তাহলে বলো তো এখানে কোনটা ছোট কোনটা বড়? 10⁹ ন্যানোমিটার সমান 1 মিটার। তার মানে এটা কিন্তু অনেক বড় একটা মান। 1-এর পরে কয়টা শূন্য? মাত্র 9টা শূন্য, তারপরে ন্যানোমিটার, সেটা কিন্তু 1 মিটারের সমান। তাহলে নিশ্চয়ই ন্যানোমিটার অনেক ছোট একটি মান, আর মিটার কি অনেক বড় মান। এই ছোটো থেকে যদি আমি বড়তে যেতে চাই, তাহলে আমাকে ভাগ করতে হবে, আর বড় থেকে ছোটোতে গেলে গুণ করতে হবে। তাহলে আমি এখানে কি করব? মিটার থেকে ন্যানোমিটার যাব, তার মানে বড় থেকে ছোটোতে যাব। তাহলে আমার এই মানটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। বড় থেকে ছোটোতে গেলে গুণ করতে হবে। তাহলে আমি যদি এই মানটাকে 10⁹ দ্বারা গুণ করি, হয়ে গেল আমার ন্যানোমিটার। -7 আর +9 যোগ করলে কি হয়? নিশ্চয়ই আমরা এটাকে এরকম লিখতে পারি 10⁻²। তো 10⁻² মানে 100, 100 দ্বারা এটাকে গুণ করলে আমরা পাচ্ছি ল্যামডা সমান 121 ন্যানোমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি 2 নং কক্ষপথ থেকে 1 নং কক্ষে আসে, তাহলে আমরা কত পাই? 1 to 1, অর্থাৎ 121 ন্যানোমিটারের যে তরঙ্গ সেটা পাই। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রন যদি 2 থেকে 1-এ আসে, তাহলে কিন্তু এই 121 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ঘটে, যাকে আমরা প্রিজমে চালিয়ে এক ধরনের বর্ণালী পেতে পারি। আমরা যে বিষয়টা বলছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে লাইম্যান সিরিজের যে বিকিরণ, সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা লাইম্যান সিরিজের যে প্রথম রেখার বিকিরণ, অর্থাৎ ইলেকট্রন 2 থেকে 1-এ আসলে যে বিকিরণটা পাই, সেটা কত হয়? 121 ন্যানোমিটার। তবে আমরা শিখছিলাম যে হাইড্রোজেন পরমাণুর জন্য লাইম্যান সিরিজে ইউভি অঞ্চলের বিকিরণ পাওয়া যায়, আর ইউভি অঞ্চলের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত? 10 থেকে 380 ন্যানোমিটার। তাহলে সেটা কি তার মধ্যে আসে নাই? নিশ্চয়ই আসছে। তাহলে গাণিতিকভাবে প্রমাণিত হলো যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইউভি অঞ্চলের বিকিরণ পাওয়া যায়। কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে, অন্য মৌলের ক্ষেত্রে কিন্তু এই রেঞ্জটা ঠিক থাকবে না, কিন্তু আমরা একইভাবে কাজ করতে পারবো। কারণ অন্য মৌলের ক্ষেত্রে কিন্তু ওই যে জেড, যেটা পারমাণবিক সংখ্যা, সেটা কিন্তু ভিন্ন থাকবে। হাইড্রোজেনের জন্য 1, তাহলে সোডিয়াম নিয়ে কাজ করলে তো 3 হবে, তো যে সোডিয়াম নিয়ে কাজ করলে তো 11 হবে। তো সুতরাং সেখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো সেম হবে না। তবে হাইড্রোজেন নিয়ে কাজ করলে যে লাইম্যান সিরিজে ইউভি অঞ্চলে বিকিরণ পাওয়া যাবে, এইটা নিশ্চিত। তাহলে আমরা শিখলাম যে কোনো পরমাণুর ইলেকট্রন 2 নং কক্ষপথ থেকে 1 নংয়ে, বিশেষ করে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 থেকে 1-এ আসলে তার তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি একইভাবে ইলেকট্রন যদি 3 থেকে 1-এ আসে, তাহলে সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না? আমরা কি একইভাবে 4 থেকে 1-এ যদি আসে, অর্থাৎ n1 সমান যদি আমরা 1 নেই, n2 সমান 4 নেই, তাহলে একইভাবে কি ল্যামডা বের করা যাবে না? আমরা যদি n1 সমান 1, n2 সমান 5 নেই, একইভাবে অঙ্ক করা যাবে না? আমি তোমাদের জন্য HW দিচ্ছি যে আমি তো n1 সমান 1, n2 সমান 2 নিয়ে কাজ করলাম, আর তোমাদের জন্য HW হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য n1 সমান 1, n2 সমান 3, 4, 5, 6 এগুলো ধরে তুমি ল্যামডার মান বের করবা। আমি আশা করব তোমার কাছে সেই অঙ্কগুলো প্র্যাকটিসের মাধ্যমে আরও সহজ হবে। ঠিক একইভাবে আমি অন্যান্য মৌলের ক্ষেত্রেও কিন্তু সেম কাজগুলো করতে পারি। যেমন আমি যদি সোডিয়াম নিয়ে কাজ করি,
তাহলে আমি N1 সমান 1, N2 সমান 2, 3, 4 এভাবে ধরতে পারবো। তবে ওই ক্ষেত্রে আমার চেঞ্জটা কোথায়? শুধু জেডের মধ্যে। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1, অন্য মৌলের ক্ষেত্রে ভিন্ন হবে। সোডিয়ামের জন্য 11, অ্যালুমিনিয়াম হলে 13, স্ক্যান্ডিয়াম হলে 21, এরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের HW হচ্ছে বা কাজ হচ্ছে যে তোমরা কি করবা, অন্যান্য মৌলের ক্ষেত্রেও তুমি সেম এই N1 N2 ধরে তুমি কি ল্যামডা বের করে দেখতে পারো। কিন্তু তোমাকে আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারবো না যে অন্য মৌলের ক্ষেত্রে ল্যামডার মান ইউভিতে আসবে, সেটা ভিন্ন হতে পারে। বাট আমি একটা জিনিস নিশ্চিত করতে পারি লাইম্যানের কথা অনুসারে, যে হাইড্রোজেনে কাজ করলে তুমি যে ল্যামডা পাইবা সেটা 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস যে তোমরা আসলে লাইম্যান সিরিজ কাকে বলে বুঝতে পারছো। আমি আবার যদি একটু সংক্ষেপে বলি যে বিজ্ঞানী লাইম্যানের মতে কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি প্রথম কক্ষে ফিরে আসে, তাহলে সেই বিকৃত শক্তির তরঙ্গ সমূহ থেকে বর্ণালীর যে সিরিজ পাওয়া যায় তাকে বলে বর্ণালীর লাইম্যান সিরিজ। আর এই লাইম্যান সিরিজের অঙ্কগুলি আমরা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্নভাবে করতে পারি। তো আমি এখানে তোমাদের একটি ছোট গল্পের উদাহরণ দিতে চাই লাইম্যান সিরিজকে স্মরণীয় বরণীয় মনে রাখার জন্য। মনে করো যে একটি কলেজের মধ্যে কিছু শিক্ষার্থী ভর্তি হলো। তো কলেজের প্রথম দিন, নিশ্চয়ই দিনটা অনেক স্মরণীয় থাকে। তো কলেজের প্রথম দিন সবাই কলেজে গেল, তাদের মনটা খুবই প্রফুল্ল। তবে একটা ছেলে একটু বোকা টাইপের থাকার জন্য তাকে 4-5 বন্ধু মিলে একটু টিজিং করলো, মানে একটু তাকে কি বললো, অপমান করলো। টিজিং বা ইপটিজিং তুমি যাই বলো, তাকে একটু অপমান করলো। তখন সেই ছেলেটা একটু হাবাগোবা হওয়ার জন্য সে কি কেঁদে কেঁদে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিল যে স্যার, ওরা বলছে আমাকে নাকি ইপটিজিং করছে। এখন তো প্রিন্সিপাল স্যার রেগে গেল, প্রথম দিনে এরকম বেয়াদবি কেন? ওই পিয়ন, এদেরকে ডাকো। সবাই আসলো যে তোমরা এরকম করলা কেন? ওরা কিছু বলে না। এই ছেলেরা, আমি তোমাদেরকে একটা শাস্তি দিচ্ছি, যদি সেটা মানো তাহলে আমি তোমাদেরকে কলেজে রাখবো, নাহলে কিন্তু আমি তোমাদেরকে কলেজ থেকে টিসি দিয়ে অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বের করে দেবো। তারপরে তারা কিছু বলে না। আচ্ছা স্যার বললো, তোমরা সবাই কানে ধরো। এখন সবাই কী করলো, গিয়ে প্রিন্সিপাল স্যারের কানে ধরলো। প্রিন্সিপাল স্যার তো প্রচণ্ড রেগে গেছে, না খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, সুখবর, ওনার কানে ধরছে। বলতেছে বেয়াদব ছেলেরা, এই সেই। স্যার আপনি তো বলেন নাই কার কানে ধরতে হবে, আমরা ভাবছি আপনার কান ব্যথা করতেছে, আমরা একটু কানটা টানিয়ে দিছিলাম। যাই হোক, এখন প্রিন্সিপাল স্যার আরও রেগে গিয়ে বললো, তোমরা সবাই কলেজের মাঠে গিয়ে দাঁড়াও রোদের মধ্যে। সবাই সেখানে গিয়ে নিজের কানও ধরে দাঁড়াও। সবাই রোদে দাঁড়াইলো, কী করবে, নাইলে টিসি দিবে। তো কলেজের যে 6তলা বিল্ডিং আছে, বিভিন্ন ফ্লোর থেকে সবাই কী করতেছে, মোবাইলের ছবি তুলতেছে। আর বন্ধুদের জিজ্ঞেস করতেছে, দোস্ত কেমন আছো, কাটা গায়ে নুনের ছিটা। এরকমই হয় আমাদের এই বাস্তব সমাজে অনেক ক্ষেত্রে। তখন তারা কী করলো, মোবাইলে ছবি তুলে আবার ফেসবুকে আপলোড করে দিল। তারা দেখলো, আইরে ফেসবুকে চলে গেছে আমাদের এমন ছবি। মান সম্মান তো আর এখানেই রইল না, মান সম্মান তো মনে হচ্ছে এই দেশীয় তথা আন্তর্জাতিকভাবেই গেল। তো তারা খুবই অভিমানিত হলো, বলল যে আমরা আজকে কি করব, এই কলেজের ছাদ থেকে লাফিয়ে পড়ব এবং এর জন্য প্রিন্সিপাল স্যারকে দায়ী করে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে কিন্তু সেটা গল্পের খাতিরেই বলতেছি, তোমাদেরকে টপিককে ইজি করার জন্য, ঠিক আছে। নিশ্চয়ই সেটা বাস্তব কোনো কাহিনী নয়, সেটা আমি কি বলবো, কাল্পনিক হিসেবেই তোমরা ধরতে পারো। তো তারা ঠিকই অভিমান করে সবাই 6তলা বিল্ডিংয়ের ছাদের মধ্যে উঠলো যে লাফ দিয়ে পড়বে। এখন নিচ দিয়ে তাকিয়ে দেখে সর্বনাশ, সেখান থেকে পড়লে উপায় নাই, বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমন বলতেছে কয়েকজন, আছে লাফিয়ে পড়তে হবে, 6তলা থেকে পড়তে হবে, এমন কোনো কথা হলে একটু নিচ থেকে পড়ে যাতে বাঁচার একটু সম্ভাবনা থাকে। একজন বলতেছে না, আমি 6তলা থেকেই পড়বো, তোরা যা 5তলায় যা। তো 5 বন্ধুর মধ্যে একজন 6তলায় রইলো, 4জন 5তলায় আসলো। তো 4জন বলতেছে, আচ্ছা ফেসবুকে যে ছবিটা আসছে তার মধ্যে 3জন বলতেছে যে আমাদের ছবিটা তো এত স্পষ্ট আসে নাই, সুতরাং আমাদের মান সম্মান কম গেছে, আমরা এত উপর থেকে লাভ দেবো কেন। এই বলে 3জন কি 3তলায় চলে আসলো, 4তলায় চলে আসলো। এখন 2জন বলতেছে যে আমাদের তো পিছনে সাইড আসছে এবং নারিকেল গাছের আড়ালে ছিলাম আমরা, তাহলে আমরা এত উপর থেকে লাভ দেবো কেন। এই বলে 2জন কি 3তলায় চলে আসলো। একজন বলতেছে, আচ্ছা তোরা যে পড়তেছস তোদেরকে তো আমার বাঁচানি লোক লাগবে, অ্যাম্বুলেন্স খবর দিতে হবে, তো সুতরাং আমি 2তলা থেকে লাভ দিয়ে যাতে আমার একটু বাঁচার আমি সহজ একটু সুস্থ থাকতে পারি, যাতে আমি অন্যদের খোঁজ খবরটা দিতে পারি। তো সবচেয়ে চালাক যে সে 2তলায় এসে পড়লো। সত্যি সত্যি সবাই এই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোর থেকে মাঠে লাফিয়ে পড়লো। এখন যে 2তলা থেকে পড়লো সে পায়ে ব্যথা পাইলো, আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে আগে গেছে যে 6তলা থেকে যে পড়ছে তার অবস্থা কী। গিয়ে দেখে সে এই দুনিয়াতেও নয়, ওই দুনিয়াতেও নয়, তার অবস্থা করুন।
সাথে সাথে সে আত্মীয় স্বজন কলেজে সবাইকে ফোন করে খবর দিল, সবাই আসলো, আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়লো। সেখানে মনে হলো একটা ট্র্যাজেডি সিরিজের সৃষ্টি হলো। তো সবাই বলা বলি করতে লাগলো কেন এমন হলো। তখন ওই ছেলেটা বললো প্রিন্সিপাল স্যার এরকম শাস্তি দিছিল, এই জন্য ঘটনাটা এই ঘটে গেছে। তো সবাইকে প্রিন্সিপালকে ধরলো যে আপনি এরকম করেন, আপনি জিজ্ঞেস করে দেখেন ওরা কী করছে। তখন শুনলো যে ওরা আসলে প্রিন্সিপাল স্যার কানে ধরছিল, এরকম বেয়াদবি করছিল, এই জন্য এরকম করছিল। আসলে ঘটনাটা এইদিকে মুভ করছে, ঘটনাটা এইদিকে স্থানান্তরিত হয়েছে। তো এখন সবাই বললো আসলে আপনাকে কি বলছিল। ওই যে ওই ছেলেটাকে জিজ্ঞেস করেন। আসলে আমরা ওই বোকা ছেলেটাকে ইপটিজিং করছিলাম। কি বলে যে আমরা ওকে লাইলির মা কইছিলাম, এই জন্য সে কান্না করে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়েছে এবং ঘটনাগুলো এরকম ঘটে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে লাইলির মা বলার জন্যই তো এই ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ লাইলি সিরিজের সৃষ্টি হয়েছে, অর্থাৎ কলেজের বিভিন্ন ফ্লোর থেকে এরা কিন্তু লাফিয়ে একতলায় পড়ছে, অর্থাৎ কি মাঠে পড়ছে, অর্থাৎ বিভিন্ন কক্ষপথ থেকে তারা লাফিয়ে কিন্তু 1 নং কক্ষে ফিরে আসছে। তখন ওই বিকিরণগুলি থেকে বর্ণালীর যে সিরিজ সেটাই কিন্তু লাইম্যান সিরিজ তথা লাইম্যান সিরিজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই লাইম্যান সিরিজ এই গল্প থেকে মনে থাকবে, ওই যে বিভিন্ন ফ্লোর থেকে একে ফিরে আসলো ওই। তাহলে এই জন্য আমরা এটাকে বলতেছি ওই ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো আমি এখানে তোমাদেরকে মূলত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় শিখাইলাম। আমরা কিন্তু একই ইনস্ট্রাকশন ফলো করে সেখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, শক্তি নির্ণয় করতে পারি এবং অন্যান্য অঙ্কগুলো করতে পারি। যেমন আমরা যদি এখানে তরঙ্গ সংখ্যা নির্ণয় করি, খেয়াল করো, আমরা যদি তরঙ্গ সংখ্যা নির্ণয় করি, 2 নাম্বার তরঙ্গ সংখ্যা নির্ণয়। তো আমরা জানি যে তরঙ্গ সংখ্যা বার্নিউ সমান 1/λ। এই যে বার্নিউ এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা ইকুয়াল 1/λ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশিকে কি বলে, তরঙ্গ সংখ্যা বলে। তো আমরা নিশ্চয়ই আগের অঙ্কে যে তরঙ্গ দৈর্ঘ্য পাইছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য কত পাইছিলাম, মনে করো আমরা পাইছিলাম যে মানটা পাইছিলাম 82258 1.21 10⁻5 সেন্টিমিটার পাইছিলাম। ওই সেন্টিমিটারের মানটা নিলাম। তাহলে এটা উল্টাইলে আমরা পাইতেছি 82258.58 পার সেন্টিমিটার। এই হয়ে গেল তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা কিন্তু কোনো সংখ্যা না, এটা একটা রাশি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি। এই মানটা কিন্তু আগে ছিল, এখন আমি সেন্টিমিটারকে অন্যান্য এককে নিতে পারি। তারপরে দেখো কম্পাঙ্ক নির্ণয়। কম্পাঙ্ক নির্ণয় আমরা জানি সি সমান সমান নিউ ল্যামডা বা নিউ সমান সমান সি ভাগ ল্যামডা। তো এখানে আমরা জানি সি সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা সমান আমরা কত পাইছিলাম 1.21 10⁻7 মিটার। দুটো কিন্তু জাত মিলাই নিতে হবে, যেহেতু ওই সির মধ্যে আমাদের আছে মিটার পার সেকেন্ড যেটা এমকেএস একক, এই জন্য তরঙ্গ দৈর্ঘ্যটাকেও মিটারে নিতে হবে। তা আমরা যদি এই মানগুলো এখানে বসাই, 3 × 10⁸, নিচে হচ্ছে 1.21 × 10⁻7, তাহলে সেটা আসতে পারে ধরো 1.6 × 10⁻15 পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটু আনুমানিক লিখলাম, তোমরা অ্যাকুরেট পরবর্তীতে ক্যালকুলেটর হিসাব করতে পারো। আমরা জাস্ট একটা সিস্টেমে গেলাম আর কি। তাহলে মূল কথা হচ্ছে যে এটা হচ্ছে কম্পাঙ্ক, সি সমান নিউ ল্যামডা। এখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ তথা তরঙ্গের বেগ তথা ইলেকট্রনের বেগ, এটা আমরা সেম নিতে পারি। আর ল্যামডা তো একটু আগে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করছিলাম সেটা বসাইলাম, হয়ে গেল কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক পার সেকেন্ড। তো একইভাবে আমরা কি করতে পারি, শক্তি নির্ণয় করতে পারি। তো শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, সেটা হচ্ছে ই সমান সমান এইচ নিউ। তো নিউ এর মান তো একটু আগে পাইলাম, সেটা আমরা এখানে যদি বসিয়ে দিই, এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিশ্চয়ই তোমরা জানো 6.626 10⁻34 জুল সেকেন্ড। আর কম্পাঙ্কের মান কত পাইলাম 1.6 × 10⁻15 পার সেকেন্ড। এখন যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করি তাহলে নিশ্চয়ই কি শক্তির মান পেয়ে যাব। তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে, সাপোজ এরকম আসলো 11
ইন্টু 10⁻19 সেকেন্ড পার সেকেন্ড কেটে গেল, রয়ে গেল কি জুল। উল্লেখ আমি কিন্তু এই মানটা আনুমানিক লিখেছি, তোমরা অ্যাকুরেট হিসাব করতে পারো, ভালো ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে মান একটু বেশি আসতে পারে, এটা কোনো জাতীয় সমস্যা না। তাহলে মূল বিষয়টা সিস্টেমটা তোমরা বুঝছো কিনা। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো পরমাণুর বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে নিচের কক্ষে ফিরে আসে, তাহলে সেই বিকিরণগুলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং কম্পাঙ্ক কত হবে, তরঙ্গ সংখ্যা কত হবে, শক্তি কত হবে, সেটা শুধু কিন্তু আমি হাইড্রোজেনের ইলেকট্রন 2 থেকে 1-এ আসলে সেটা দিয়ে করলাম। তুমি সেম কাজটা কিন্তু 3 থেকে 1-এর জন্য 4 ধরনের অঙ্ক করতে পারো। 5 থেকে 1-এ আসলে একইভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, তরঙ্গ সংখ্যা নির্ণয়, কম্পাঙ্ক, শক্তি নির্ণয়। তাহলে বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন নিচের কক্ষে আসলে আমরা কিন্তু সেম অঙ্কগুলাই করতে পারি। ইভেন অন্যান্য মোলের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে এই 4 ধরনের অঙ্ক করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো লাইম্যান সিরিজ কী এবং লাইম্যান সিরিজ সম্পর্কিত গাণিতিক সমাধান। আমার বিশ্বাস যে তোমরা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বা একই মৌলের বিভিন্ন কক্ষপথের ক্ষেত্রে যদি এই কাজগুলো করো, তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো এখান থেকে কি করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু কামনা করে তোমাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে সে প্রত্যাশায় আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওরে বাবা।